অ্যামাজন মানে $1.3 ট্রিলিয়ন এক বিশাল জগৎ। প্রতি মাসে প্রায় 2.5 বিলিয়ন মানুষ এখানে কিছু না কিছু কিনতে আসে। আর আমাদের হাতে থাকা সোর্সগুলো যা বলছে, গত বছর তাদের আয় ছিল $600 বিলিয়ন বেশি। অবিশ্বাস্য একটা সংখ্যা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হল অ্যামাজনে বিক্রি হওয়া 60%-ও বেশি পণ্য কিন্তু অ্যামাজন নিজে বিক্রি করে না। না, করে আমাদের মতো থার্ড পার্টি বিক্রেতারা। আর ঠিক এখানেই আজকের আলোচনার মূল মজাটা। তাই তো? অ্যামাজন আসলে শুধু একটা দোকান নয়, এটা একটা প্ল্যাটফর্ম, একটা তৈরি মঞ্চ, যেখানে যে কেউ চাইলে নিজের ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলতে পারে। বাহ! আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই মঞ্চকে ব্যবহার করে একটা সফল ব্যবসা দাঁড় করানো যায়। বিশেষ করে আমরা ফোকাস করব প্রাইভেট লেভেল মডেলের ওপর, যেখানে আপনি শুধু একজন বিক্রেতা নন, বরং নিজের ব্র্যান্ডের স্রষ্টা হয়ে ওঠে। একদম। ব্যবহার করে নিজের জন্য একটা অটোমেটিক বিজনেস মেশিন তৈরি করার ব্লুপ্রিন্ট খুঁজে বের করা। বাহ, দারুণ বলেছেন। একটা অটোমেটিক মেশিন যা আপনার হয়ে 24/7 কাজ করবে। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শোনা যাচ্ছে অ্যামাজন শীঘ্রই বাংলাদেশেও আসতে পারে। হ্যাঁ, এই সম্ভাবনাটা কিন্তু বিশাল। তাই এখন থেকে প্রস্তুতি নিতে পারলে কিন্তু অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকা যাবে। অবশ্যই। চলুন তাহলে সেই মেশিনের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টসটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। সবাই FBA বা ফুলফিলমেন্ট বাই অ্যামাজনের কথা বলে। সহজ ভাষায় এই জিনিসটা আসলে কি? এটাই কি সেই মেশিনের ইঞ্জিন? আপনি একদম ঠিক ধরেছেন। FBA হলো এই বিজনেস মেশিনের ইঞ্জিন। আচ্ছা। এর কনসেপ্টটা খুব সহজ। আপনি আপনার পণ্য ধরুন একবারে অনেক পরিমাণে অ্যামাজনের কোনো গুদামে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলাম। তারপর? এরপর যখনই কোনো ক্রেতা আপনার পণ্য অর্ডার করবে, তখন সেই পণ্যটা খুঁজে বের করা, প্যাকিং করা, ডেলিভারি দেওয়া, মানে সবকিছু? হ্যাঁ, এমনকি কাস্টমার সার্ভিস বা রিটার্ন ম্যানেজ করার পুরো দায়িত্বটা অ্যামাজন নিজের কাঁধে নিয়ে নেয়। তার মানে বিক্রেতা হিসেবে আমার কাজ শুধু ভালো পণ্য খুঁজে বের করে অ্যামাজনের গুদামে পাঠিয়ে দেওয়া। একদম। এরপর অর্ডার ম্যানেজমেন্ট, শিপিং, রিটার্ন, এইসব মাথা ব্যথা অ্যামাজনের। এটাই তো আসল খেলা। এক্স্যাক্টলি। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রাইম ট্যাগের আওতায় চলে আসে। ও, প্রাইম ট্যাগ। যার মানে হলো গ্রাহকরা 1 দিন বা 2 দিনের মধ্যে ডেলিভারি পাবে। আর এই দ্রুত ডেলিভারির কারণে প্রাইম পণ্যের বিক্রি সাধারণ পণ্যের চেয়ে কয়েক গুণ বেশি হয়। দারুণ। কিন্তু পণ্য বিক্রি করার তো আরও কয়েকটা মডেলের কথা আমাদের সোর্সে উল্লেখ আছে, যেমন রিটেল আর্বিট্রাজ বা হোলসেল। হ্যাঁ, আছে। প্রাইভেট লেভেলে যাওয়ার আগে এগুলোর সাথে মূল পার্থক্যটা কি একটু পরিষ্কার করা যাক। অবশ্যই। প্রথমটা হলো রিটেল আর্বিট্রাজ। এর মানে হলো আপনি কোনো বড় দোকান, ধরুন ওয়ালমার্ট বা টার্গেটের ক্লিয়ারেন্স সেকশন থেকে ডিসকাউন্টে কিছু পণ্য কিনলেন। কিনে আর সেগুলো অ্যামাজনে একটু বেশি দামে বিক্রি করলেন। কম পুঁজিতে শুরু করার জন্য এটা ভালো, কিন্তু একটা বড় সমস্যা আছে। সমস্যাটা কি? এটা তো শুনতে বেশ লাভজনক মনে হচ্ছে। সমস্যা হলো এটা কোনোভাবেই একটা অটোমেটেড মেশিন নয়, এটা একটা অ্যাক্টিভ জব। মানে সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হবে? ঠিক। আপনাকে সারাক্ষণ নতুন নতুন ডিল খুঁজতে হবে। আজ একটা ভালো ডিল পেলেন, কাল হয়তো কিছুই পেলেন না। ব্যবসার কোনো ধারাবাহিকতা থাকে না। বুঝেছি। তাহলে হোলসেল মডেলটা নিশ্চয়ই এর চেয়ে বেশি স্টেবল। হ্যাঁ, হোলসেল মডেলে আপনি কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য, ধরুন নাইকি বা সোনি, তাদের কাছ থেকে পাইকারি দামে কিনে অ্যামাজনে বিক্রি করেন। আচ্ছা। এখানেও লাভ ভালো এবং পণ্যের চাহিদাও থাকে। কিন্তু এখানেও একটা কাঁটা আছে। কি রকম? যেহেতু আপনি একা নন, আরও শত শত বিক্রেতা ঠিক একই পণ্য একই জায়গা থেকে কিনে বিক্রি করছে, তাই দাম নিয়ে প্রচণ্ড প্রতিযোগিতা হয়। লাভের মার্জিন প্রায়ই কমে যায়। আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল হিরো, মানে প্রাইভেট লেভেল মডেলের প্রবেশ। এটা কিভাবে আলাদা? চমৎকার প্রশ্ন। এখানে প্রাইভেট লেভেলের আসল সৌন্দর্য। হ্যাঁ, শুরুতে আপনি হয়তো একটা জেনেরিক পণ্যই নিচ্ছেন, ধরা যাক একটা সাধারণ ইয়োগা ম্যাট। কিন্তু আপনি শুধু একটা লেবেল লাগাচ্ছেন না। তাহলে কি করছি? আপনি সেটার মান উন্নত করছেন, প্যাকেজিং সুন্দর করছেন, একটা ব্র্যান্ডের গল্প তৈরি করছেন। এর ফলে অ্যামাজনে আপনার পণ্যের যে লিস্টিং বা পেজটা তৈরি হয়, সেটার একমাত্র মালিক আপনি। ও আচ্ছা। অন্য কেউ আপনার ব্র্যান্ডের নামে সেই পণ্য বিক্রি করতে পারবে না। পারবে না? হ্যাঁ, আপনিই সেই পণ্যের রাজা। তার মানে হোলসেলের মতো প্রাইস ওয়ার বা দাম নিয়ে মারামারি করার কোনো সুযোগই নেই? ঠিক তাই। আর এর একটা আরও উন্নত সংস্করণ আছে, যাকে আমাদের সোর্সগুলোতে বলা হয়েছে প্যাশন প্রোডাক্ট। প্যাশন প্রোডাক্ট? হ্যাঁ,
এখানে আপনি এমন একটা পণ্য তৈরি করেন যা আপনার নিজের আগ্রহ বা প্যাশন থেকে এসেছে। আপনি বাজারের অন্য সব পণ্যকে বিশ্লেষণ করে তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করেন এবং আপনার পণ্যে সেই সমস্যাগুলোর সমাধান করেন। বাহ! তখন আপনার পণ্যটা আর 10টা সাধারণ পণ্যের মতো থাকে না, একটা ইউনিক সলিউশন হয়ে ওঠে। এক্স্যাক্টলি। দারুণ একটা কনসেপ্ট। ধরা যাক কেউ এই প্রাইভেট লেবেল মডেলে নিজের প্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী। তার প্রথম পদক্ষেপ কি হবে? নিশ্চয়ই একটা সেলার অ্যাকাউন্ট খোলা। একদম। প্রথম ধাপ হলো একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করা। অ্যামাজন দুটো প্ল্যান অফার করে, একটা ইন্ডিভিজুয়াল, যেখানে প্রতিটা পণ্য বিক্রির ওপর প্রায় $1 চার্জ কাটে, আর দ্বিতীয়টা হলো প্রফেশনাল প্ল্যান, যার জন্য মাসে $39.99 ফি দিতে হয়। তাহলে কোনটা বেছে নেওয়া উচিত? সোজা হিসেব, আপনার যদি মাসে 40টার বেশি পণ্য বিক্রি করার পরিকল্পনা থাকে, 40টার বেশি? হ্যাঁ, তাহলে প্রফেশনাল প্ল্যানটাই আপনার জন্য সাশ্রয়ী, কারণ তখন আর প্রতি সেলে আলাদা করে চার্জ দিতে হবে না। আর ব্যবসার আইনি কাঠামোর জন্য এলএলসি বা EIN এর মতো বিষয়গুলো নিয়ে শুরুতে খুব বেশি গভীরে না গেলেও চলবে, সাধারণভাবে শুরু করা যায়। বেশ, অ্যাকাউন্ট তো হয়ে গেল, কিন্তু আমার মতে সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক পণ্যটি খুঁজে বের করা। আপনি ব্যবসার হার্টের কথা বলেছেন। হাজার হাজার পণ্যের ভিড়ে কোনটা চলবে আর কোনটা চলবে না, এটা বোঝার উপায় কি? 1 মিনিট, এই প্রাইস রেঞ্জটাই কেন? এর চেয়ে কম বা বেশি হলে সমস্যাটা কি? দারুণ প্রশ্ন। দেখুন, $20 নিচে কোনো পণ্যের দাম হলে অ্যামাজনের বিভিন্ন ফি দেওয়ার পর আপনার হাতে লাভের অংশ প্রায় কিছুই থাকবে না। আচ্ছা, লাভ হবে না। আর $85 বেশি দামি পণ্যের ক্ষেত্রে ক্রেতারা কেনার আগে অনেক বেশি চিন্তাভাবনা করে, রিভিউ পড়ে, তুলনা করে। ফলে নতুন বিক্রেতার জন্য ওটা বিক্রি করা বেশ কঠিন হয়ে যায়। বুঝেছি। তাই এই $20 থেকে $85 রেঞ্জটা হলো সুইট স্পট। একদম। যেখানে লাভও ভালো থাকে, আবার ক্রেতারা খুব বেশি না ভেবেই কিনে ফেলে। খুবই যৌক্তিক। আর পণ্যের ধরনের ব্যাপারে কি কি মাথায় রাখতে হবে? কয়েকটা বিষয় আছে। প্রথমত, পণ্যটা যেন এভারগ্রিন হয়, মানে সারা বছর ধরে এর চাহিদা থাকে। সিজনাল পণ্য এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, যেমন ক্রিসমাসের সজ্জা বা হ্যালোউইনের পোশাকের মতো পণ্য। দ্বিতীয়ত, পণ্যটা যেন সহজে ভেঙে না যায় বা গলে না যায়। যেমন কাচের জার বা চকলেট। ঠিক, এগুলো নতুনদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। আর সবশেষে, এমন ক্যাটাগরি বাছতে হবে যেখানে প্রতিযোগিতা এখনও কম। কিন্তু এই কম প্রতিযোগিতা বা বেশি চাহিদা, এগুলো তো বাইরে থেকে বোঝার উপায় নেই। এর জন্য কি কোনো বিশেষ টুলস আছে? অবশ্যই আছে। এখানেই ডেটা ভিত্তিক গবেষণার ভূমিকা। হিলিয়াম 10 বা জঙ্গল স্কাউটের মতো কিছু সফটওয়্যার আছে, ও আচ্ছা। যেগুলো অ্যামাজনের ভেতরের ডেটা আমাদের সামনে এনে দেয়। আপনি দেখতে পারবেন কোন কিওয়ার্ড লিখে মানুষ মাসে কতবার সার্চ করছে, সেই কিওয়ার্ডের বিপরীতে কতজন বিক্রেতা আছে, তারা মাসে কেমন আয় করছে সেটাও। হ্যাঁ, যখন আপনি দেখবেন কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু বিক্রেতার সংখ্যা কম, বুঝবেন সেখানেই আপনার জন্য সুযোগ অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে হিলিয়াম 10-এর মতো টুলস ব্যবহার করে আমরা একটা দারুণ পণ্য খুঁজে বের করলাম, কিন্তু অ্যামাজনে তো একই রকম দেখতে শত শত পণ্য। এখানেই তো মনে হয় ব্র্যান্ডিং আর লিস্টিংয়ের জাদুটা কাজ করে, তাই না? কিভাবে একটা সাধারণ পণ্যকে অসাধারণ করে তোলা যায়? এক্স্যাক্টলি। অ্যামাজন আসলে একটা সার্চ ইঞ্জিন, অনেকটা গুগলের মতো, কিন্তু শুধু পণ্যের জন্য। ঠিক, তাই আপনার পণ্যের পেজ বা লিস্টিং কতটা ভালোভাবে অপটিমাইজ করা তার উপরই সব নির্ভর করছে। ভালো ব্র্যান্ডিং, যেমন একটা সুন্দর লোগো, আকর্ষণীয় প্যাকেজিং, আপনার সাধারণ পণ্যটাকেও একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, যার জন্য মানুষ বেশি টাকা দিতেও রাজি থাকবে। অবশ্যই। লিস্টিং তৈরির সময় কোন অংশগুলো সবচেয়ে বেশি মনোযোগ দাবি করে? কয়েকটা মূল উপাদান আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার পণ্যের মূল ছবি বা হিরো ইমেজ, যেটা সার্চ রেজাল্টে দেখায়। হ্যাঁ, সার্চ রেজাল্টে ক্রেতারা এটাই প্রথম দেখে। এই ছবিটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং এতটাই আকর্ষণীয় হতে হবে যেন মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তারপর টাইটেল। হ্যাঁ, এরপর আসে টাইটেল বা শিরোনাম। এখানে আপনার পণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো থাকতে হবে। আর পণ্যের বিবরণীর ক্ষেত্রে বুলেট পয়েন্টে কি লেখা উচিত? এখানে বেশিরভাগ নতুন বিক্রেতা একটা বড় ভুল করে। তারা বুলেট পয়েন্টে পণ্যের ফিচার বা বৈশিষ্ট্য লেখে, যেমন এই ব্যাকপ্যাকে 5টি পকেট আছে। কিন্তু এটা তো ভুল। হ্যাঁ,
কারণ ক্রেতারা ফিচার কিনতে চায় না, তারা কিনতে চায় সুবিধা বা বেনিফিট। ফিচার বনাম বেনিফিট এই বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়? অবশ্যই। ধরা যাক আপনি একটা প্রোটিন বার বিক্রি করছেন। ফিচারের ভাষায় আপনি লিখবেন, এতে 21 গ্রাম ফ্যাট আছে। হুম। কিন্তু বেনিফিটের ভাষায় আপনি লিখবেন, এটি আপনাকে সারা দিন ধরে টেকসই শক্তি যোগাবে, যেন আপনি আপনার কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারেন। বাহ, দ্বিতীয়টা তো অনেক বেশি শক্তিশালী। তাই না? আপনি শুধু পণ্য বিক্রি করছেন না, আপনি ক্রেতার একটা সমস্যার সমাধান করছেন। এটা তো পুরো মার্কেটিংয়ের দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। বেশ, লিস্টিং তৈরি হলো। এরপর তো পণ্যটি তৈরি করে অ্যামাজনের গুদামে পাঠাতে হবে। হ্যাঁ, চীন বা অন্য কোনো দেশ থেকে উৎপাদনকারী খোঁজা বা শিপিংয়ের প্রক্রিয়াটা কতটা জটিল? আন্তর্জাতিক উৎপাদনকারীর জন্য alibaba.com হল সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, কিন্তু সেখানে হাজার হাজার সাপ্লায়ার। তাহলে সঠিক জনকে খুঁজে বের করব কিভাবে? দুটো জিনিস খেয়াল রাখা খুব জরুরি। তাদের প্রোফাইলে ট্রেড অ্যাসুরেন্স এবং ভেরিফাইড সাপ্লায়ার এই দুটো লেবেল আছে কিনা। আচ্ছা, ট্রেড অ্যাসিওরেন্স আর ভেরিফাইড সাপ্লায়ার। এগুলো আপনার পেমেন্টের নিরাপত্তা নিশ্চিত করে এবং সাপ্লায়ারের নির্ভরযোগ্যতা প্রমাণ করে। আর চূড়ান্ত অর্ডার দেওয়ার আগে তো নিশ্চয়ই পণ্যের মান যাচাই করে নেওয়া উচিত। অবশ্যই, এটা হলো গোল্ডেন রুল। কখনোই পণ্যের নমুনা বা স্যাম্পল না দেখে বড় অর্ডার দেবেন না। ঠিক। কয়েকজন সেরা সাপ্লায়ারের কাছ থেকে স্যাম্পল আনান, সেগুলোর মান তুলনা করুন এবং তারপর আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নিন। আর শিপিং, চীন থেকে আমেরিকার ওয়্যারহাউসে পণ্য পাঠানো তো বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে। কাস্টমস, ডিউটি, ট্যাক্স, কত কিছু। এটা যতটা জটিল মনে হয় ততটা নয়, যদি আপনি সঠিক উপায় করেন। দুটো মূল পদ্ধতি আছে, আকাশপথে বা এয়ার শিপিং। যেটা খুব দ্রুত। হ্যাঁ, খুব দ্রুত, 5-10 দিনের মধ্যে পণ্য পৌঁছে যায়, কিন্তু খরচ অনেক বেশি। আর অন্যটি হল সমুদ্রপথে বা সি শিপিং, যেখানে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে, কিন্তু খরচ অনেক কম। তাহলে উপায়? নতুনদের জন্য এই পুরো প্রক্রিয়াটা সহজ করার জন্য একজন ফ্রেইট ফরওয়ার্ডার নিয়োগ করা সবচেয়ে ভালো। তারা আপনার হয়ে কাস্টমস থেকে শুরু করে সব ধরনের কাগজপত্র ও ঝামেলা সামলে নেয়। আর সরাসরি আপনার পণ্য অ্যামাজনের গুদামে পৌঁছে দেয়? এক্স্যাক্টলি। পণ্য গুদামে পৌঁছানোর পর তো আসল পরীক্ষা শুরু। এবার বিক্রি বাড়ানোর পালা। এখানে কি মার্কেটিংয়ের খেলাটা শুরু হয়? ঠিক তাই, আপনার বিজনেস মেশিন এখন প্রস্তুত, এবার এটাকে চালু করতে হবে। এর জন্য সবচেয়ে কার্যকর টুল হল অ্যামাজন পিপিসি বা পে পার ক্লিক। অ্যামাজনের নিজস্ব বিজ্ঞাপন ব্যবস্থা। হ্যাঁ, এর মাধ্যমে আপনি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আপনার পণ্যকে সার্চ রেজাল্টের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন। আর সবচেয়ে ভালো দিক হল, কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করলেই কেবল আপনাকে টাকা দিতে হবে। এটা তো গেল পেইড মার্কেটিং। অর্গ্যানিক বা প্রায় বিনে পয়সার মার্কেটিংয়ের কোনো সুযোগ আছে, যেমন সোশ্যাল মিডিয়া? অবশ্যই আছে, এবং এটা এখন অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আমাদের সোর্সে একটা অসাধারণ উদাহরণ আছে। তাই নাকি? এক উদ্যোক্তা তার পণ্য লঞ্চ করার আগে থেকেই শুধু টিকটকে সেই পণ্যটা নিয়ে ছোট ছোট ভিডিও বানানো শুরু করেন। তার আইডিয়াটা মানুষের এত পছন্দ হয় যে কি হয়েছিল? তিনি প্রি অর্ডারের মাধ্যমেই $1,00,000 তুলে ফেলেন, পণ্য তৈরি হওয়ার আগেই। ভাবা যায়, তার মানে পণ্য হাতে আসার আগেই ব্যবসা লাভজনক। এক্স্যাক্টলি। এটা প্রমাণ করে যে আপনি যদি আপনার পণ্যের অত্যক্ষ একটি কমিউনিটি তৈরি করতে পারেন, তাহলে আপনার মার্কেটিংয়ের অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। দারুণ। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ব্র্যান্ড রেজিস্ট্রি। আপনার ব্র্যান্ডের জন্য একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করিয়ে নিলে আপনি অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রি প্রোগ্রামে যোগ দিতে পারবেন। এই ব্র্যান্ড রেজিস্ট্রি করার অতিরিক্ত সুবিধাটা কি? এটা আপনার ব্র্যান্ডকে নকল হওয়া থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি আপনি A+ কন্টেন্টের মতো উন্নত মার্কেটিং ফিচার ব্যবহার করার সুযোগ পান। A+ কন্টেন্ট? মানে হলো, আপনার পণ্যের পেজে সাধারণ টেক্সটের বদলে আপনি সুন্দর ছবি, তুলনামূলক চার্ট আর ভিডিও দিয়ে একটা পুরো ম্যাগাজিনের মতো লেআউট তৈরি করতে পারবেন। যা ক্রেতার বিশ্বাস অনেক বাড়িয়ে দেয় এবং বিক্রির হারও বাড়ায়। ঠিক তাই। আর অ্যামাজনের ফিগুলো কেমন? লাভের হিসাব করার সময় কোন কোন খরচ মাথায় রাখতে হবে? অ্যামাজনে প্রধানত 3 ধরনের ফি থাকে। একটা হলো রেফারেল ফি, যা সাধারণত বিক্রয় মূল্যের 15%। দ্বিতীয়টি হলো FBA ফি, যা পণ্যের আকার ও ওজনের ওপর নির্ভর করে। আর তৃতীয়টি হলো স্টোরেজ ফি, যা আপনার পণ্য তাদের গুদামে রাখার জন্য মাসিক ভিত্তিতে দিতে হয়। এই 3টি ফি বাদ দেওয়ার পরই আসল লাভটা বেরিয়ে আসবে। ঠিক।
এই পুরো প্রক্রিয়াতে নতুনরা সাধারণত কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে এমন কোনো ফাঁদ আছে যা এড়িয়ে চলা উচিত? সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ ভুল হল অপেক্ষা করা। মানে অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে শুরু করতে দেরি করা। একে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। আমি এমন অনেককে চিনি যারা মাসের পর মাস শুধু সেরা পণ্যটা খুঁজতেই কাটিয়ে দিয়েছেন। পারফেক্ট হতে গিয়ে তারা শুরুই করতে পারেনি। ঠিক, অথচ তাদের চোখের সামনেই অন্যরা মোটামুটি ভালো একটা পণ্য নিয়ে ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। অ্যামাজনে পারফেক্টের চেয়ে ডান বা কাজটা শেষ করা অনেক বেশি জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এছাড়া ভুল পণ্য নির্বাচন করা, যেমনটা আগে বললাম, সিজনাল বা ভঙ্গুর পণ্য, ডিজাইনে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ দুর্বল প্যাকেজিং বা লোগো, আর FBA ব্যবহার না করা। হ্যাঁ, নিজে পণ্য শিপিংয়ের ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো সাধারণ কিছু ভুল যা সহজে এড়ানো যায়। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে অ্যামাজন FBA ব্যবসাটা সত্যি একটা স্বয়ংক্রিয় মেশিন তৈরির মতো। একবার যদি আপনি সঠিক পণ্য, সঠিক ব্র্যান্ডিং আর সঠিক মার্কেটিং দিয়ে সিস্টেমটা চালু করে দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য আয় করতে থাকবে, এমনকি আপনি যখন ঘুমোচ্ছেন বা ছুটি কাটাচ্ছেন তখনও। একদম। বাংলাদেশ থেকে অ্যামাজনের আন্তর্জাতিক বাজারে ব্যবসা করা, এই স্বপ্নটা এখন অনেকের মধ্যেই বেশ জনপ্রিয়। তবে ভালো খবর হলো আপনাকে একা একা সবকিছু করতে হবে না। মানে সঠিক পথ নির্দেশনা বা মেন্টরশিপ এক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। বাজারে এমন ভালো কোর্স বা রিসোর্স আছে যেখানে অ্যামাজন ব্যবসার প্রতিটা ধাপ, প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে সাপ্লায়ার খোঁজা, PPC মার্কেটিং, এমনকি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পর্যন্ত সবকিছু শেখানো হয়। হ্যাঁ, যা নতুনদের জন্য অমূল্য হতে পারে। নাম অ্যামাজন FBA মাস্টারি কোর্স ইন বেঙ্গলি। লক্ষ্যটা হলো এই কোর্সের কাঠামোটাকে একটা মডেল হিসেবে দেখা। মডেল হিসেবে। হ্যাঁ, আর সেটার মাধ্যমে অ্যামাজন ব্যবসার পুরো প্রক্রিয়াটা বোঝা। একজন বাংলাদেশি উদ্যোক্তার জন্য আসল সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো খুঁজে বের করা। বেশ, তাহলে প্রথমেই শুরু করা যাক। এই কোর্সটি কাদের জন্য? যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি অন্য কোনো আয়ের উৎস খুঁজছেন, অথবা যারা ফ্রিল্যান্সিংয়ের বাইরে নতুন কোনো দক্ষতা চান। হ্যাঁ, আর বিশেষ করে বাংলাদেশিদের সফল অ্যামাজন বিক্রেতা হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এখানে দুটো বিষয় কিন্তু লক্ষ্য করার মতো। প্রথমত, পুরো কোর্সটা বাংলায়। এটা তো একটা বিরাট সুবিধা। অবশ্যই, আন্তর্জাতিক ব্যবসার মতো একটা জটিল বিষয় নিজের ভাষায় শেখা, এটা অনেকের জন্যই শেখার প্রক্রিয়াটা সহজ করে দেয়। আর দ্বিতীয়ত, এর মূল প্রতিশ্রুতিটা কিন্তু শুধু পণ্য বিক্রি করা নয়। তাহলে কি প্রতিশ্রুতিটা হলো শূন্য থেকে একটা আন্তর্জাতিক ব্যবসা দাঁড় করানোর দক্ষতা অর্জন। কোর্সটিতে কি শেখানো হবে তার একটা লম্বা তালিকা আছে। শুরুতেই বলা হয়েছে অ্যাকাউন্ট তৈরির কথা, অ্যামাজন সেলার, আলিবাবা আর টাকা লেনদেনের জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট, হাজার হাজার পণ্যের মধ্যে থেকে কোনটা বেছে নেবেন। এখানেই কোর্সটি প্রোডাক্ট রিসার্চ শেখানোর কথা বলছে, লাভজনক পণ্য খুঁজে বের করা, কিওয়ার্ড রিসার্চ, আর এর জন্য পেইড ও ফ্রি টুলসের ব্যবহার। এমন একটা পণ্য খুঁজে বের করা যার চাহিদা আছে কিন্তু প্রতিযোগিতা কম, আর বাংলাদেশি বিক্রেতাদের জন্য সোর্সিং করাও সহজ। এর পরের ধাপে আছে সোর্সিং ও ব্র্যান্ডিং। চীন থেকে পণ্য সোর্সিং, বিক্রেতার সাথে যোগাযোগ, পেমেন্ট এবং আন্তর্জাতিক শিপিং, এই পুরো প্রক্রিয়াটা শেখাবে বলছে। কোর্সটির একটা বড় দাবি যে এটা শেষ করার পর একজন একাই নিজের ব্যবসা চালাতে পারবেন। আকর্ষণীয় লিস্টিং তৈরি, মানে টাইটেল, বুলেট পয়েন্ট, ছবি এবং PPC ক্যাম্পেইন চালানো শেখানো হবে। বাজেটিং, সঠিক কিওয়ার্ড বাছাই, বিজ্ঞাপন কপি লেখা, এইসবের গভীর জ্ঞান দরকার। এই কোর্সের জ্ঞান দিয়ে শুধু অ্যামাজন ব্যবসায়ী নয়, বরং একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও উচ্চ বেতনে আয় করা সম্ভব। এটা আধুনিক চাকরির বাজারে ই-কমার্স দক্ষতার বহুমুখী প্রয়োগের একটা চমৎকার উদাহরণ। তাই হ্যাঁ, অ্যামাজন সেলারদের অনেকেই তাদের ব্যবসার দৈনন্দিন কাজ, যেমন কাস্টমার সার্ভিস, লিস্টিং ম্যানেজমেন্ট, PPC ক্যাম্পিং চালানো, এসবের জন্য দূর থেকে কাজ করার মতো দক্ষ লোক খোঁজেন। এদেরকেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা VA বলা হয়। তাহলে এটা তো একটা দারুণ বিকল্প পথ। আর এই পুরো যাত্রায় পথ দেখানোর জন্য মেন্টরের কথা বলা হয়েছে, শেখ মাসুদ পারভেজ। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং ইতিমধ্যে 1000-এরও বেশি শিক্ষার্থী এই কোর্সে যোগ দিয়েছেন। অনেকে সফলভাবে ব্যবসা করছেন।
সাপোর্টের বিষয়টিও খুব আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। ৩৫ ঘন্টার রেকর্ডেড ভিডিও, 70-90 টিউটোরিয়াল তো আছেই, কিন্তু সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল মেন্টরের কাছ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে সাপোর্ট। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে কি দাঁড়ালো? এই কোর্সের তথ্যগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এটি একজন বাংলাদেশি উদ্যোক্তার জন্য অ্যামাজনের জগতে প্রবেশের একটা প্রক্রিয়াগত রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত প্রতিটি ধাপ এখানে উল্লেখ করা আছে।